নমস্কার, আজকাল .in আপনাদের সকলকে স্বাগত। ফুটবলের মহারণ একেবারে শেষ লগ্নে। ফিফা র্যাঙ্কিংয়ের প্রথম 4 উঠেছে শেষ 4-এ। আর এই বিশেষ পর্বে আমাদের সঙ্গে রয়েছেন সঞ্জয় সেন এবং দীপেন্দু বিশ্বাস। বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল স্পেন এবং ফ্রান্স, ইউরোপের দুই শক্তিশালী দেশ, এবং তারা একে অপরের মুখোমুখি। আমি প্রথমেই সঞ্জয় সেনের কাছে চলে যাব। সঞ্জয় দা, আপনাকে স্বাগত। স্পেন এবং ফ্রান্স, এটা কি এক প্রকার এবারের বিশ্বকাপের অলিখিত ফাইনাল, সেমিফাইনালে? দেখো, চারটে টিম র্যাঙ্কিং ওয়াইজ মানে যেরমভাবে মানে ফুটবলের সূচি হয়েছিল 1, 2, 3, 4, এটা সচরাচর হয় না যে চারটে টপ র্যাঙ্কিং টিম তারা যদি গ্রুপ লিগ থেকে টপে যায় তাদের সেমিফাইনালের আগে মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই। তো সেইভাবেই গ্রুপ বিন্যাস হয়েছিল এবং আলটিমেটলি সেই জায়গায় সেমিফাইনালে আজকে যে তুমি যেটা দিয়ে শুরু করলে, ফ্রান্স এবং ইউরোপের হেভিওয়েট টিম, এবং এরা অনেক বেশি তাদের একে অপরের সাথে খেলেছে। এবং আমি স্ট্যাটিস্টিক্সে যাচ্ছি না স্পেন বেশি জিতেছে নাকি, কারণ এই ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল একটা এমন খেলা যেখানে অতীতের কি রেকর্ড এগুলো কোনো গণ্য হয় না। আজকের দিনে ওই মুহূর্তে কারা কী রকমভাবে খেলবে তার উপর নির্ভর করে, কারণ এই খেলায় 90 মিনিটের খেলায় সারাক্ষণ তুমি ডমিনেটিং ফুটবল খেলতে পারবে না। কিছু সূক্ষ্ম মুহূর্ত এবং ডিসিশন মেকিং যেটা খুব ভাইটাল, এবং ডিফেন্স অর্গানাইজেশন। আমরা সবাই জানি যে স্পেন এখনো পর্যন্ত সব থেকে কম গোল খেয়েছে, একটা গোল খেয়েছে, এবং তারা লাস্ট দুটো ম্যাচের শেষ দিকে গোল করেছে। মানে আমাদের আত্মবিশ্বাস আছে, আমাদের গোল খাবো না, আমরা শেষ মুহূর্তে গোল করে দেবো। এইটা কিন্তু একটা টিমের প্লাস পয়েন্ট। উল্টো দিকে স্পেনে এই ফ্রান্সের যা আক্রমণের যা বহর, এবং যেসব খেলোয়াড়েরা আছে, বার্কোলার মতো প্লেয়ারকে প্রথম থেকে খেলানো যাচ্ছে না। যদি বার্কোলাকে খেলাই তাহলে ডেম্বেলেকে খেলাতে পারবো না, বা ওলিসেকে খেলাতে পারবো না। তো এরম একটা জায়গায় গোল স্কোরিং এবিলিটি তারা সব থেকে ভালো। 16টা গোল করেছে মানে আর্জেন্টিনার পরে, এবং 16টার মধ্যে 13টা গোল মানে ডেম্বেলে এবং এমবাপে করে দিয়েছে। তো তারা সব থেকে বড় কথা যেটা দেখার, এখনো পর্যন্ত ফ্রান্স পিছিয়ে পড়েনি। যদি আজকে স্পেনের কাছে পিছিয়ে পড়ে তাদের কি ক্যারেক্টারটা, সেটা দেখার বিষয়। এবং এই ম্যাচগুলো 50-50, তুমি অনেকে অনেক কিছু বলতে পারে, আক্রমণ ভাগ ফ্রান্স জিতে যেতে পারে, কিন্তু এইসব ম্যাচে প্রেডিকশন করা খুব মুশকিল। এবং আমার মনে হয় এই যে স্পেন যে পজিশন ফুটবল খেলে সেইটা কিভাবে কাউন্টার করে, কারণ এটা তো একটা ট্যাকটিক্যাল গেম হবে, এবং স্পেনকে সতর্ক থাকতে হবে কাউন্টার অ্যাটাক। কারণ ফ্রান্সের কাউন্টার অ্যাটাক হলো ওয়ার্ল্ডের সব থেকে বেশি ভয়ঙ্কর, কারণ এত দ্রুতগতি সম্পন্ন এবং কিছুটা ওপেন স্পেস বা হাফ স্পেস থেকে গোল করে দিতে পারে এমবাপে। সেটা গত বছর ওয়ার্ল্ড কাপেও দেখিয়েছে, এবছর তো আমরা সবসময় দেখছি। ইটস ভেরি ডিফিকাল্ট, এবং আমরা তাকিয়ে থাকবো। আমরা যারা কোচিং করি আমরা তো নিশ্চয়ই কেউ না কেউ এক জিতবে, কিন্তু কোচেরা খেলার আগে, খেলা চলাকালীন এবং মানে ইন্টারভেলের পরে তারা কোন কোন খেলোয়াড় পরিবর্তন করে। আজকে পেড্রির মতো প্লেয়ারকে, যে বার্সেলোনার নাম্বার 1 চয়েস, তাকে প্রথমে না রেখে অন্য খেলোয়াড়দের খেলাচ্ছে। এইগুলো কোচেদের পরিকল্পনা, কাকে কখন নামাবো। তো এইগুলো আমরা সবসময় মুখিয়ে থাকি, কোচ হিসেবে শেখার চেষ্টা করি, এবং একটা দুর্দান্ত খেলা হতে চলেছে, এই বিষয় নিয়ে কোনো সন্দেহ নেই। একেবারে। দীপেন্দুদা, তুমি ফরওয়ার্ড হিসেবে আক্রমণ ভাগ, দুটো দলেরই আক্রমণ ভাগে একদিকে এমবাপে ডেম্বেলে, অন্যদিকে লামিন ইয়ামালের মতো প্লেয়ার রয়েছে, উঠতি তারকা। সেখানে এই ধরনের প্রেশার ম্যাচে, বড় ম্যাচে তাদের মানসিকতা কি হওয়া উচিত, বা তারা কি মানসিকতা নিয়ে নামবেন? অতিরিক্ত চাপ, নাকি সেটাকে হ্যান্ডেল করে সেই অভ্যাসটা, মানে সেই জায়গাটা এমবাপে খেলেছেন কিন্তু ইয়ামালের প্রথম বিশ্বকাপ, অতিরিক্ত চাপ কি থাকছে দু দলের আক্রমণ কাছে? চাপ তো সব বড় প্লেয়ারের থাকে। সঞ্জয় দা যেটা বললো যে ডেম্বেলে ওলিসে, ডেম্বেলে আর এমবাপে অবশ্যই ফ্রান্সের গোল করছে, কিন্তু ওলিসে 6টার 5 ম্যাচে 5টা অ্যাসিস্ট হয়ে গেছে। ও কিন্তু আসল খেলোয়াড়। ওলিসে কি খেলবে তার উপরে কিন্তু এমবাপে কতটা যাবে গোলের কাছে, ডেম্বেলে কি খেলবে, এটা কিন্তু ওলিসের ওপরে অনেকটা নির্ভর করছে। আর ওলিসের একটা ইয়েলো কার্ডও মনে আছে, সেহেতু এই ম্যাচ যদিও ভালো, মানে হয়তো ওয়ার্ল্ড কাপ ফাইনাল নাও খেলতে পারে। সেই জায়গা থেকে আমার মনে হয়, আর স্পেন যেটা সঞ্জয় দা বললো, স্পেনের ডিফেন্স এখনো অবধি সবচেয়ে ভালো খেলেছে, একটা মাত্র গোল খেয়েছে। আর স্পেন, যেটা সঞ্জয় দার কথা, তাই যে স্পেন শেষ অবধি অপেক্ষা করছে, এবং একটা সুপার সাব দুটো ম্যাচ জিতিয়ে দিচ্ছে, যে পরে নেবে ম্যাচ জিতে। মানে
এই যে পেড্রির মতো প্লেয়ার বাইরে বসে আছে, সঞ্জয় দা যেটা বললো যে দুটো টিমই ব্যালেন্স টিম, আর মানসিকভাবে কে কাকে এগোয়। কেন আগের দিন যে প্রেস কনফারেন্সে ইয়ামেল কি বলেছে, শেষ দুটো ম্যাচ আমরা কিন্তু জিতেছি, Exactly. মানে শেষ দুটো ম্যাচে স্পেন কিন্তু ফ্রান্সকে হারিয়েছে, হ্যাঁ সেইটাও আগের দিন বলেছে খেলার শেষে। তাহলে এটা মানসিকতার লড়াই, এখানে যে কেউ জিততে পারে এই ম্যাচটা। কেন এখনো অবধি মনে হচ্ছে ধরো স্পেন যেরকম প্রচুর বল পজিশন নিজেদের মধ্যে, এত প্রতিটা ম্যাচেই প্রায় 68-70% বল পজিশন আছে, ওরা যে ম্যাচগুলো খেলে আসছে দেখবে প্রতিটা ম্যাচে তার এগেনস্টে কাউন্টার অ্যাটাকে যে স্পিড ডেমবেলে এমবাপ্পেদের, সেটা আজকে দেখার, মানে আমাদের কাছেও দেখার যে এই দুটোর, যেটা সঞ্জয়দা বললো যে দুই কোচ কি টেকনিক্যালি কি গেম খেলে। যেরকম অনেকেই বিশ্বকাপে যেরকম হাফ টাইমের পরে অনেক ভালো প্লেয়ারকে রাখছে যাদের শেষের দিকে নামাচ্ছে ইচ্ছা করে ম্যাচ জেতার জন্য। দেখে আর্জেন্টিনাও করছে, স্পেন করছে, ফ্রান্স করছে, সেখানে পৃথিবীর সেরা 4টে দল র্যাঙ্কিংয়ে সব দিক দিয়ে তারাই সেমিফাইনাল উঠেছে। আমার মনে হচ্ছে একটা ভালো ম্যাচ, আমরা অপেক্ষায় থাকবো কে জেতে, মানে যে কেউ জিততে পারে। সঞ্জয় দা কোচ হিসেবে কি মনে হয় যে উইনিং 11টাকেই কি রাখা উচিত, নাকি সেখান থেকে কিছু পরিবর্তন আশা করছেন? দেখো, আমি একটা এটা নির্ভর করে কোচের মানসিকতার উপর, প্রিন্সিপালের উপরে। আমি কোচ থাকাকালীন আমি খুব একটা ওই চেঞ্জে যেতাম না, সেট অফ প্লেয়ার্স, মানে আমি যেটাকে বিশেষ করে ডিফেন্সে অনেক সময় অনেক কোচেরা আমি দেখেছি, আইএসএলেও দেখেছি, অনেক সময় এই সেন্টার ব্যাক প্লেয়ার চেঞ্জ করে, সেটার পক্ষপাতে আমি নই। কারণ এইগুলো কি হয়, সেট আপটা তৈরি হয়ে যায় আন্ডারস্ট্যান্ডিং, কারণ এটা পেয়ার হিসেবে খেলে। তো ধরো সেন্ট্রাল মিডফিল্ডে যে দুটো খেলোয়াড়, তাদের সাথে যেরকম পেয়ার হিসেবে খেলে, সেন্টার ব্যাকও দুটো পেয়ারের তাদের সাথে, মানে আননোয়িংলি তাদের আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, কে যখন মার্কিং করবে আমি কে কভার করব, এগুলো কমিউনিকেশন থেকে শুরু করে এভরিথিং। তো সুতরাং ফার্স্ট 11-এ আমি বেশি মানে চেঞ্জ আমি কখনো প্রেফার করি না। কিন্তু আবার বলছি, আমরা যেই সব লেভেলে কোচিং করি আমরা ক্ষুদ্র, আমরা কখনো এগুলো বলতে পারি না, ফুটবল বোদ্ধাও নই। কিন্তু তুমি যখন যেহেতু বললে ফার্স্ট 11 চেঞ্জ করা উচিত কি না, সেটা আমি অ্যাজ এ কোচ হিসেবে আমি কখনো চেঞ্জ করি না। কিন্তু এগুলো নির্ভর করে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কোচেদের ওপর এবং অ্যাভেলেবিলিটি অফ প্লেয়ার্স। এই যে দীপেন্দু এক্ষুনি বললো যে ওলিসের একটা কার্ড আছে, এবার কোচের মাথায় থাকে যদি ওলিসা আজকে কার্ড দেখে ফেলে আমরা ফাইনাল খেলবো, আরে আগে তো আমাকে এই ম্যাচটা উদ্রাতে হবে, তারপরে তো ফাইনাল। এবং আমি ওলিসে না খেলতে পারলেও বারকোলার মতো খেলোয়াড় বসে আছে। তো সুতরাং এই যে দীপেন্দুর কথা ধরে আমি যদি বলি, এত তাদের কোয়ালিটি এবং ট্যালেন্টেড প্লেয়ার ভর্তি দুটো টিমে, তুমি কাকে খেলিয়ে কাকে বসাবে? তো এর কোচের কাছে এটা একটা মাথা ব্যথার কারণ। এবং আমি একটা স্পেনের এই লেফন্টের আমি একটা ইন্টারভিউতে পড়ছিলাম যে আমার যে ফিলোসফির সাথে হয়তো বার্সেলোনার যে করছে সেটা তো আমি ফলো করব না। আর যে ক্লাব লেভেলে ঠিক আছে, ক্লাব লেভেলের বার্সেলোনার ম্যাক্সিমাম প্লেয়ার স্পেন টিমে খেলছে এবং ঠিক আছে তারা খেলছে, তারা ভালো প্লেয়ার বলে, এবং তারা অল চ্যাম্পিয়ন্স মেটেরিয়াল। যারা রিয়াল মাদ্রিদ বার্সেলোনায় খেলে, কোচকে বলতে হয় না যে তোমাদের চ্যাম্পিয়ন হতে হবে, কারণ তারা চ্যাম্পিয়নের জন্যই তৈরি, চ্যাম্পিয়নশিপ মেন্টালিটি তৈরি। তো সুতরাং খেলোয়াড়রা কাকে কি খেলাবো, ফার্স্ট টিম কি হবে না হবে, এগুলো সম্পূর্ণ নির্ভর করে কোচেদের ফিলোসফির উপর। আমি সেম প্রশ্নটা একটুখানি দুজনের কাছে রাখছি যে মিকেল মেরিনো যে সুপার সাব, তাকে কি স্কোয়াডে আজকে আগে দেখা যেতে পারে ফার্স্ট 11-এ? আমার তো মনে হয় না, আমার মনে হয় না। তারপর আবার বলছি এগুলো মানে মানে আন্দাজে ঢিল ছোড়ার মতো, কিন্তু কোচেদের একটা কি হয় জানো তো, যে একটা ক্লিক করে যায়। যে তুমি যদি আর্জেন্টিনা, আমি জাস্ট একটা এতে আসছি, আর্জেন্টিনা আমি দেখেছি ওটামেন্ডিকে কিন্তু দুটো ম্যাচই পর পর এমন একটা সেম টাইমে নামিয়েছে যে চেঞ্জ করে নামিয়েছে, এটা কোচেদের একটা থাকে। আজকে কি করবে লেফন্টে, যে মরি একে তোমাকে প্রথম থেকে খেলাবে কিনা ডাউটফুল, কিন্তু আমার মনে হয় না যে হবে প্রথম থেকে খেলাবে। কারণ ও এই খেলোয়াড়টা কিন্তু আর্সেনালে খেলে কিন্তু আরো বেশি পাকাপোক্ত, মানে মিডফিল্ডার হিসেবে শুরু করে এখন মিডফিল্ডার একটা খেলছে স্ট্রাইকারে, এবং কোচ নিশ্চয়ই তার মধ্যে মেটেরিয়াল কিছু পেয়েছে বলেই তাকে এ করেছে। একমত তুমি? একদমই, আমার মনে হয় না প্রথম থেকে খেলাবে, কেন দুটো ম্যাচে কোচ সাকসেস পেয়েছে এবং দুটো খুব ইম্পর্টেন্ট ম্যাচ, সেখানে আমার মনে হয় ওকে পরেই খেলাবে আমার মনে হয়। এই যে আমি যদি এমবাপের কথা আসি, এমবাপে একজন ফরওয়ার্ড, সেখানে রিয়াল মাদ্রিদে খেলছে এবং উল্টো দিকে দেখা যাচ্ছে লামিন ইয়ামাল, সেখানে একটা বার্সেলোনা রিয়াল মাদ্রিদের কানেকশন আমরা দেখতে পাচ্ছি। কোথাও গিয়ে বলা হচ্ছে যে এল ক্লাসিকো, যেখানে দুটো সেমিফাইনাল, একদিকে মেসি বেলিংহাম এর মতো যারা বার্সেলোনা রিয়াল মাদ্রিদে খেলেছে এক সময়, এবং এখনো সেই জায়গাটা বার্সেলোনা রিয়াল মাদ্রিদের কানেকশনটা রয়েছে।
তো সেখানে চেনা মুখ যখন রয়েছে, ইয়ামাল সারা বছর দেখছে এমবাপেকে, সেখানে গিয়ে নিচে বা কুরবাসি রয়েছে, সেখানে গিয়ে কি অতিরিক্ত সেই সুবিধাটা পাচ্ছে তারা, যে ক্লাব লেভেলে দেখছে, সেখানে গিয়ে সেই অভিজ্ঞতাটা এখানে কাজে লাগবে? ক্লাবে খেলার, দেশের হয়ে খেলার একটা আলাদা হ্যাঁ, একসময় ট্যাকটিক্সটার কথা বলছি, যে তার মুভমেন্ট বা চেনা সারা বছর দেখছে। সে তো সারা, ধরো বেলিংহাম আর এমবাপে একসাথে খেলছে, সেখানে তারা তো জানে কার কি সারাক্ষণ একসাথে থাকে। কিন্তু আমার মনে হয় ফুটবলে উইক পয়েন্ট জানলেও ওই দিন, ওই ম্যাচটাই আসল, মানে যে দিনটা ধরো আজকের ফার্স্ট সেমিফাইনালের যে আজকের দিনটাই আসল। ওই দিন ওই খেলোয়াড় কেরম খেলবে তার উপরেই অনেকটা নির্ভর করে, তার মানসিকতা ওই দিন। কেন আমরা যেটুখানি খেলেছি আর কি, আমাদের তো ওই লেভেল খেলিনি, কিন্তু আমাদেরও ইসমন মোহনবাগান ম্যাচের দিন একটা আলাদা মানসিকতা হতো অন্য যে কোনো ম্যাচের থেকে। তো এই এমবাপের মতো খেলোয়াড় যে 20টা ম্যাচে 20টা গোল করেছে বিশ্বকাপের মতো ম্যাচে, তাহলে তার মানসিকতাই আলাদা থাকে। সঞ্জয় দা, এই যে লামিন ইয়ামালের গত কয়েকটা ম্যাচে প্রেস কনফারেন্স যেভাবে তাকে বলতে দেখেছি যে গ্রুপ লিগ আমার খুব একটা পছন্দ নয়, নকআউটটা হচ্ছে আসল খেলা, সেখানে আমি আমার আসল রূপটা ধরি, বা এখনো পর্যন্ত কিন্তু তাকে সেভাবে গোলের মধ্যে দেখা যায়নি, সেটা কি অতিরিক্ত চাপ তার মতো বয়সের? দেখো, একটা 19 বছরের ছেলে, তার কথাবার্তাটা মনে হয় যেন একটা অনেক বড় একটা এগুলো হলো কোয়ালিটিস। খেলার সাথে সাথে একটা কমিউনিকেশনের একটা ব্যাপার আছে যেগুলো হেল্প করে। অনেকে আছে শাই আছে, মুখচোরা আছে, যেগুলো খেলাতে প্রভাব পড়ে, অনেক সময় প্রভাব পড়ে। পজিটিভ মাইন্ডেড, ফ্রেম অফ মাইন্ডের প্রভাবটা খেলার মধ্যে পড়ে, দ্যাট ইজ সাইকোলজি, যেটা অন্য দিক। আর দ্বিতীয় কথা হলো এই যে ও যে বলছে যে আমরা 2টো ম্যাচ জিতেছি, এটা একটা পরোক্ষ চাপ সৃষ্টি করা, যে অপোনেন্টকে করা। এই দেখো, কিছু না কিছু প্লেয়ারদের মধ্যে তো হয়, আরে এতটুকুন একটা ছেলে, সে এত বড় বড় কথা বলছে, এইগুলোকে একটা পিঞ্চ করার মতো। আর দ্বিতীয় কথা হলো, তুমি যদি দেখো, ও একটা ইনজুরি থেকে আসছে, ধাপে ধাপে কোচও তাকে ব্যবহার করছে ধাপে ধাপে। এই উইলিয়ামস বলে যে প্লেয়ারটা আছে, নিকো, তাকে কিন্তু এখনো পর্যন্ত প্রথম দলে রাখছে না। হয়তো দেখলে আজকেই এমন একটা রোল সে প্লে করে দিল যেটা কিনা ভয়ঙ্কর হয়ে গেল। তো সুতরাং ইয়ামাল যে খেলাটা খেলে এবং যত ম্যাচ যাচ্ছে দেখছি তার মধ্যে, কারণ তুমি যদি ওই ম্যাচটা দেখো, ওদের সাইড ব্যাকটা স্ট্রাগল করে করে হয়ে গেল, যে আমি তাকে চেঞ্জ করতে বাধ্য হলো লেফট ব্যাকটাকে লাস্ট ম্যাচটায়, কারণ এত বেশি তাকে দৌড় করিয়েছে। এবং তার 1:1, 1:2 হচ্ছে, 2টো প্লেয়ারকে নিয়েও সঙ্গে চলে যেতে পারে। স্পেনের কুকুরেলা না, অপোনেন্টের যে খেলছিল যে লাস্ট ম্যাচটায় লেফট ব্যাকটাকে চেঞ্জ করতে হলো না, পর্তুগালের লেফট ব্যাকটা নুনো মেন্ডেসকে। নুনো মেন্ডেস ইজ ওয়ান অফ দ্য বেস্ট সাইড ব্যাক, বেস্ট। কিন্তু সে প্রথম দিকে যে ফুটবলটা খেলছিল, যত সময় গেছে এত রান করিয়েছে, তাকে রিপ্লেস করতে বাধ্য বা স্ট্রাগল করলো, ওর মাসেল ইনজুরি হয়ে গেল। তো সুতরাং এইটা একটা ভয়ঙ্কর ব্যাপার। এবং তুমি যদি দেখো ইউরোপ কাপের 2-1 যে যখন জিতেছিল স্পেন, তখন কিন্তু ইয়ামাল ফ্রান্সের বিপক্ষে ফার্স্ট গোলটা করেছিল। তো সুতরাং তার মধ্যেও একটা আছে। কিন্তু এই ম্যাচ, যেটা দীপেন্দু বললো, জ্বলে উঠবে অতীতে কি হয়েছে না কি হয়েছে, এই মুহূর্তে তুমি কিভাবে আছো, কিভাবে খেলছো। এবং আবার বলছি, কিছু সূক্ষ্ম মুহূর্ত এবং ডিসিশন মেকিংটা পার্থক্য গড়ে দেবে। তুমি যদি লাস্ট ম্যাচটা দেখো, অ্যালভারেজ যদি ওই গোলটা, যে এই বছর ওয়ার্ল্ড কাপে একটাও গোল করেনি, একটা ব্রিলিয়ান্ট গোল করে দিল, খেলার পুরোপুরি চেঞ্জ হয়ে গেল। তো এই জিনিসগুলো খুব ভাইটাল হতে চলেছে আজকের ম্যাচে। টেম্পারেচার কতটা প্রভাব ফেলবে, গরম কতটা প্রভাব ফেলবে? আক্রমণ ভাগের দুদিকেই এমবাপে, ডেম্বেলে, এদের হচ্ছে রানটা সব থেকে ডেঞ্জারাস। স্পেনেরও কাউন্টার অ্যাটাক হতে পারে, যেভাবে তারা পাসিং ফুটবল খেলে। টেম্পারেচার এই ধরনের আক্রমণভাগের খেলোয়াড়দের, যারা বিশেষ করে তাদের ফিজিক্যালিটির ওপর নির্ভরশীল, কতটা এফেক্ট পড়তে পারে? এই এফেক্ট ওদের পড়বে না, কেন ওরা এইটা জেনেই এসছে। ধরো আমরা দেখি বিশ্বকাপের আগে যে প্রি সিজন গুলো করে, তারা সেই দেশের ওয়েদার ভেবেই সেই জায়গায় গিয়ে প্রি সিজন করে। যখন আমরা দেখেছি ব্রাজিল ওয়ার্ল্ড কাপের আগে ফ্রান্স টিম পাহাড়ে গিয়ে ট্রেনিং করছিল, আমরা দেখেছি এটা। কিন্তু ওরা ওয়াকিবহাল এই ওয়েদার সম্বন্ধে, এই যে আমেরিকায় আমায় খেলতে হবে, ফ্রান্স টিম এখন 6টা ম্যাচ, 7-8টা ম্যাচ আমায় খেলতে হবে, সেইভাবেই তৈরি হয়ে এসছে। আমরা দেখেছি যে ওয়ার্ল্ড কাপের আগেই হল্যান্ড, মানে নরওয়ে টিম, তার খাবার তার দেশ থেকে নিয়ে এসেছিল, কোনো আমেরিকান খাবার তারা খায়নি। কারণ এরা অনেক বেশি প্রস্তুতি নেয় একটা বিশ্বকাপ জেতা। আর এমবাপের মতো খেলোয়াড়, যে মানে সব রেকর্ড আমরা আশা করছি আগামী দিনে সব কিছুই ভেঙে দেবে, সেখানে আমার মনে হয় না এটা কোনো সমস্যা হবে। সঞ্জয় দা, কোচের দিক থেকে এর আগে ফাইনাল খেলেছেন, আগের বারের
দুটো ফাইনাল পর পর, এবারে 3 নম্বরের দিকে এগোচ্ছেন আমি বলছি না, সেখানে দুই কোচের মধ্যে তুমি কাকে এগিয়ে রাখবে, কেন? সাকসেস ওয়াইজ তোমাকে এগিয়ে রাখতে হবে নিশ্চয়ই দেশকে। নিজে একজন খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন হওয়া এবং কোচ হিসেবে দেশকে চ্যাম্পিয়ন করানো, এবং এতদিন ধরে সে একটা দেশের হয়ে আছে, এবং উল্টো দিকে লিফন্টে যতদিন ধরে দায়িত্ব নিয়েছে এখনো পর্যন্ত আনবিটেন। তো দুজনে দুরকম, এইভাবে এগিয়ে পিছিয়ে রাখা না। সাকসেস ওয়াইজ তোমাকে অটোমেটিক্যালি ডেসক্যাম্পকে এগিয়ে রাখতে হবে ডেফিনেটলি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তার মানে লিফন্টেকে ছোট করার ব্যাপার না, কারণ কোচিং যত তুমি করবে, যত সময় পাবে তখন তত তো তুমি করবে, এবং তুমি যদি সাকসেস পাও তবেই তো তুমি থাকবে। আর যদি সাকসেস না পাও তোমাকে তো ইউ উইল বি থ্রোন আউট। সারা বিসিবিতে যেটা হয় সেটাও, এবং দেশ ক্যাম্প যেটা বলেই দিয়েছে যে এটা তার শেষ ওয়ার্ল্ড কাপ, সে আর চ্যাম্পিয়ন হলেও করবে না, এগুলো তো নির্ভর করে। তো সুতরাং সরাসরি এগিয়ে রাখা পিছিয়ে রাখার ব্যাপার নেই। সাকসেস ওয়াইজ এবং ধারাবাহিকতা, এই যে পরপর 3টে সেমিফাইনাল খেলছে, এবং 7টা ইউরোপ চ্যাম্পিয়ন এবং ওয়ার্ল্ড কাপ মিলিয়ে 7টা চ্যাম্পিয়নশিপে 5টায় তারা ফাইনাল খেলছে, তো এটা তো দেশ ক্যাম্পের একটা সাকসেস রেট না? তো ওই দিক বিচার করলে নিশ্চয়ই 1% হলেও তাকে এগিয়ে রাখতাম। স্কোয়াড অনুযায়ী ধারে বারে ফ্রান্স এগিয়ে, আমি আশা করি তুমি আমার সঙ্গে একমত হবে, কারণ বেঞ্চ আর ফার্স্ট 11 যদি দেখা যায়, সেক্ষেত্রে যদি দু দলের আক্রমণ ভাগ আমি বলি বা ডিফেন্স বলি, দুটো দলের দিক থেকে দুটো ভাগেই কাকে তুমি এগিয়ে রাখছো? ডিফেন্সে এখন অব্দি এই ওয়ার্ল্ড কাপের পারফরমেন্সে স্পেন এগিয়ে থাকে ডিফেন্সিভ থার্ডে, মানে ডিফেন্ডাররা যে ফুটবল এখন অব্দি খেলেছে, স্পেনের গোলকিপার যে ফুটবল খেলেছে, আবার ফ্রান্সের অ্যাটাক কিন্তু আবার সেরা, মানে এই এখন অব্দি এই বিশ্বকাপে, মানে ডেমবেলে, ওলিসে, এমবাপেরা যে ফুটবল খেলেছে এই প্রতিটা ম্যাচ। খুব কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়েছে কি এখনো পর্যন্ত দুটো দলকে? খুব, যেটা সঞ্জয় দা একটু আগে বললো যে পিছিয়ে পড়েন এক্স্যাক্টলি, যে মানে এক গোলে হারছে, যেরকম আর্জেন্টিনা আগের দিন হারার পরে ম্যাচে ফিরল, 3-2 হলো, সেইটা এখন অব্দি হয়নি। সেইটা পরে মানসিকতা খেলোয়াড়দের কেমন থাকে সেটা একটা বড় ব্যাপার, কারণ অনেক সময় অনেক টিম ভেঙে যায়, মানে যেরকম ব্রাজিল হেরে গেল, সেরকম যে কোনো বিশ্বের সেরা টিমও মানে মানসিকভাবে ভেঙে পড়তে পারে। তবে এটা মানে হাড্ডাহাড্ডি ম্যাচ, কিন্তু যেহেতু এমবাপে আছে তাই ফ্রান্স গোল করতে পারে আমার মনে হচ্ছে। আমরা সময় একদম শেষ, আমি জাস্ট হ্যাঁ বা না দুজনের কাছ থেকে উত্তর নেব, স্পেন নাকি ফ্রান্স আজকে? ফ্রান্স। সঞ্জয় দা? স্পেন। একজন ফ্রান্স, একজন স্পেন, অর্থাৎ এই সেমিফাইনালটা যে অত্যন্ত হাড্ডাহাড্ডি, এটা মানে আলাদা করে তো কিছু বলার নেই। আপাতত ফুটবলের মহারণার মতোই পর্ব এই পর্যন্তই। দুজনকেই অসংখ্য ধন্যবাদ। আপনারা সমস্ত আপডেট পেতে চোখ রাখুন আজকাল.in এর পর্দায়।